This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি আমরা নাজিরাবাদের দিকে নজর রাখবো, সেই ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি পৌঁছে গেছেন নাজিরাবাদে, সরাসরি দেখছেন সেই ছবি। তাদের এমপ্লয়মেন্ট রেজিস্টার কিনা কিছু জানা নাই। তাহলে শহরের বুকে কিভাবে এরকম শিল্প, এরকম বাণিজ্য চলছে যেখানটায় মালিকের কাছে তার কর্মচারীদের তালিকা থাকে না, প্রশাসন জানে না কত কর্মচারী এখানে ছিল, মালিক কে, সে মালিক কোথায় তাও সবাই জানে না, একটা না আরও মালিক তাও আমরা সব জানি না। কি করে তারা এখানটায় অনুমতি পেল, কার দৌলতে, তার কোনো তদন্ত নেই, তার কোনো ব্যাখ্যা নেই। মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, কোনো মানুষ বাংলার এটাকে সমর্থন করবেন যখন কলকাতার বুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে 32 জন গরিব মানুষ তো বটেই, তারা তো কর্মচারী, তারা তো সব মজদুর, তাদের প্রাণ চলে গেল, আরও কত মানুষের প্রাণ গেছে তাকেও বলতে পারছে না, কারণ সেখানটায় কর্মচারীদের কোনো তালিকা ছিল না। কত মানুষের প্রাণ গেছে তা নিয়ে কেউ বলতে পারছে না। সবাই এটুকু জেনেছে 32 জন তো অলরেডি পুড়ে ছাই হয়ে গেছে, আরও কত মৃত্যু হয়েছে কেউ জানি না আমরা। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী তিনি দিল্লিতে গিয়ে সার্কাস করছেন কালো কাপড় বেঁধে, কালো কাপড় পরে। তার তো এখানে আসা উচিত ছিল শোক প্রকাশের জন্য কালো পরিধান পরে। বাংলার মুখ্যমন্ত্রীর এই অমানবিক নিষ্ঠুর এই আচরণ বাংলার মানুষ কিন্তু দেখলেন আপনারা। এই মৃত্যু তাকে কাঁদায় না, এই মৃত্যু তার কাছে সহজ, এই মৃত্যু তাকে অনুভূতিতে তার আচরণ ফেলে না, মানে তার অনুভূতিতে কোনো আঘাত দেয় না। সে অনুভূতিহীন, বিবেকহীন, হৃদয়হীন একটা নিষ্ঠুর শাসক হিসাবে বাংলায় আজ তিনি প্রতিষ্ঠিত। অনেক দিন আগে আমরা শুনেছিলাম যে রোম যখন পুড়ছে তখন নেড়ো বাঁশি বাজাচ্ছে। বাংলা দিদিমণিকেও দেখলাম কলকাতায় যতুগৃহ হয়ে গেছে, দিদি দিল্লিতে গিয়ে সার্কাস দেখাচ্ছে। নেড়ো বাঁশি বাজিয়েছিল, দিদি দিল্লিতে গিয়ে সার্কাস দেখাচ্ছে, যখন তার বাংলায় এরকম যতুগৃহ আমাদের সামনে খাড়া হয়ে আছে। এরকম আরও কত যতুগৃহ কলকাতায় আছে আমরা জানি না, কারণ পশ্চিমবঙ্গে ঘটনার খবর পাই মৃত্যুর পরে, মৃত্যুর আগে কোনো প্রতিরোধক ব্যবস্থা নেই। মৃত্যুর পর তখন কত টাকা তার দাম তা ঠিক হয়, মৃত্যুর পর জানা যায় কোথায় কত রকমের বেআইনি কাজ হয়েছে। মৃত্যুর আগে কিন্তু সেগুলোকে আমরা জানতে পারি না বা সেগুলোকে চিহ্নিত করে মৃত্যুকে ঠেকাতে পারি না। তাই এখানটায় এসে বাংলার যে কোনো মানুষের মতন আমারও হৃদয়ে যন্ত্রণা হচ্ছে, হৃদয় বিদারক এই ঘটনা দেখে আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। তাদের পরিবারের প্রতি সমবেদনা বললে কম হবে, তাদের পরিবারের প্রতি আমাদের তাদের সেই দুঃখের সঙ্গে নিজেদেরকে দুঃখের সাথী বলে ভাবছি আমরা। এটা এর থেকে দুঃখজনক আর কিছু ঘটনা হতে পারে না। তবে আরও একটা কথা, যে দেখুন আমরা সবাই বলি যে ঘটনা থেকে শিক্ষা নাও। এই কলকাতার বুকে এরকম কত যে ঘটনা ঘটেছে তা আমাদের সকলে জানা আছে। এই কোলে মার্কেট থেকে আরম্ভ করে কলকাতায় বড়বাজার থেকে আরম্ভ করে কত রকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা দেখছি যে এখানকার এই সরকার কখনো এই সমস্ত ঘটনা থেকে কোনো শিক্ষা নিতে চাইছে না। আমরা সবসময় বলি যে বি ওয়াইজ বিফোর দ্য ইভেন্ট, কোনো ঘটনা ঘটার আগে তুমি বিজ্ঞ হও। পশ্চিমবঙ্গ সরকার কি করে, বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, ঘটনা ঘটে যাওয়ার পর তারা বিজ্ঞতা দেখানোর চেষ্টা করে। সেটাও যদি দেখাতো, মানে ঘটনা ঘটার পরে যদি তারা সতর্ক হতো, বিজ্ঞতা দেখাতো, সচেতন হতো, তাহলে কিন্তু এই নাজিরাবাদ আমাদের দেখতে হতো না। এখানকার নাজিরাবাদ ছেড়ে দিয়ে দিল্লি, হাজিরাবাদে গেছে, কলকাতায় সুপ্রিম কোর্টে গেছে, দিল্লিতে গেছে, সেখানে এক নাটক করছেন তিনি। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। পূর্ণাঙ্গ তদন্ত, বিচার বিভাগীয় পূর্ণাঙ্গ তদন্ত দরকার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, এবং এই অপরাধীরা সরকারি দলের সঙ্গে জড়িত। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিনা সরকারি দলের মদতে এ ধরনের
অনিয়ন্ত্রিত, অব্যবস্থিত, যা খুশি তাই করার মানসিকতা এবং সেই সুবাদে এরকম যৌতুকগৃহ নির্মাণ কলকাতায় হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি বাংলায় যৌতুকগৃহ নির্মাণের পথিক হিসাবে চিহ্নিত করেছেন। আর বাংলার কত মানুষের মৃত্যুতে আপনার হৃদয় কাঁদবে, আপনার হৃদয় ব্যথিত হবে আমি জানি না। আর কত মানুষকে বাংলায় প্রাণ দিতে হবে আপনাকে আপনার হৃদয়বৃত্তি জাগানোর জন্য আমাদের জানা নাই। কিন্তু আপনি যে নিষ্ঠুর, অমানবিক, হৃদয়হীন, আপনি প্রমাণ করে দিলেন এই কলকাতার বুকে এই ঘটনার পর। আপনার মনে হলো না একবার এই জায়গাটা দেখে আসি? আপনার মনে হলো না একবার সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই যে পরিবারগুলো সব হারিয়েছে? আপনি সব ছেড়ে চালাকি করতেন, নাটক করতেন, ভোট করতে আপনি দিল্লিতে চলে গেলেন। এই চালাকি বাংলা মানুষ দেখছে। আরেকটা কথা বলি, আপনি ঠিকই বলেছেন কলকাতার এগুলো জলাভূমি, যাকে বলে ওয়েটল্যান্ড। এবং শুধু ওয়েটল্যান্ডই নয়, এটা রামসার রিকগনাইজড, অর্থাৎ আন্তর্জাতিক যে ব্যবস্থা আছে পৃথিবীতে কোথায় কোথায় জলাভূমি আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য আন্তর্জাতিক সংস্থা তারা মাথা ব্যথা করে। 2002 সালে এই কলকাতা ওয়েটল্যান্ড, ইস্ট ওয়েটল্যান্ড, এটা রামসার তালিকাভুক্ত হয়েছে। এটা কলকাতার যে সুয়েজ, যত নোংরা, সেই সমস্ত নোংরাকে প্রাকৃতিক নিয়মে এখানটায় পিউরিফাই করা হয়, যাকে বলে বায়োলজিক্যাল পিউরিফিকেশন। এইখানটাই এই জলাভূমি কলকাতার, কিন্তু বলতে পারেন এটা হচ্ছে কলকাতার কিডনি। কলকাতার কিডনি যেমন আমাদের দেহের কিডনি সমস্ত বর্জ্য পদার্থকে পরিষ্কার করে দেয়, এটাও সেরকম কলকাতার কিডনির সমতুল্য। 1992 সালে কলকাতা হাইকোর্ট তারা বলেছিল কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া এই ওয়েটল্যান্ড এলাকার কোনো জমি চরিত্র। আমরা নজর রাখছিলাম নাজিরাবাদে অধীর চৌধুরী তিনি পৌঁছেছেন, বক্তব্য রাখছিলেন, কিন্তু তার পাশাপাশি এটাও আপনাদের জানিয়ে রাখতে চাইবো আনন্দপুরের দুর্ঘটনাস্থলে জাতীয় মানবাধিকার কমিশনের টিম দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের সঙ্গে বৈঠক।